আল্লাহ তো মাফ করে কোনো না কোনো কাজে, এই জন্য মাঝে মাঝে ভালো ভালো কাজ করে। সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যায়? হ্যাঁ, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাডাম, শোনা। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা মোটামুটি 7 জন জয়েন করে ফেলেছি। আমি একটু 10-15 মিনিট পরে ইচ্ছা শোনা করে জয়েন যাচ্ছে। করি। হ্যাঁ, আমি ইচ্ছা করে একটু 10-15 মিনিট পরে আসি, কারণ হচ্ছে আমি আগে ঢুকলে ওই যে টাইমটা শেষ হয়ে যায়। এই জন্য একটু কয়েকজন জয়েন করতে পারার জন্য, অনেকে আবার মিস করে ফেলবেন তো এই জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে আব্দুর রাজ্জাক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছেন নক। ঠিক আছে, আপনার নাম্বার আছে, প্রীতি আপু আছে। হুম। আচ্ছা, এখানে আমি দেখতে, আচ্ছা হাসিনা মমতাজ আপু তো আছেন, উনি তো আমাদের কোর্স নিয়েছেন। আর রেহানা আপু আছেন। আচ্ছা, জাহারাত পারভিন আপু এবং জয়া আহমেদ, এই দুইজন এই দুজনকে। আমার বাচ্চা নিয়ে আসছি আপু। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি। ওর নাম কি? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি যাচ্ছি তুমি। ওর নাম, আপু ওর নামটা। বলো তোমার নাম কি? বলতে পারে না তো, সামিউল আল আরাবি। আসসালামু আলাইকুম। সামিউল, সামিউল। আচ্ছা, ও আমাদের সাথে থাক, ওকে আমরা মাঝে মাঝে ওকে আমরা একটু মজা দিব, ইনশাল্লাহ। আচ্ছা, এই যে জাহারাত, জাহারাত পারবিন আপু, এই আপনি দেখো আমাকে, কি করে হাতে কামড় দিছে তা। আপু একটু নক দেন আপু। জাহারাত পারবিন আপু, আপনার নাম্বারটা আমার কাছে নাই, জয় আহমেদও নাই। ও, আমি আমি কি আপনার ওই যে যে নাম্বারটা আপনি দিছিলেন ওই ওই নক, নাম্বারটাতে কি একটা দিব তাই? নক দেন আপু। আমি তো আপনাকে তো এই হারাই ফেলতেছি, আপনার সমস্যাগুলোর কথা বলছিলেন না। হ্যাঁ, আপু আমিও তো লগ দিছিলাম জয় আহমেদ আপু, এরা আছে। হ্যাঁ, ওই বন্ধ হয়ে গেছে। আপনার এখানে নাম কি, হোয়াটসঅ্যাপের নামটা কি যেন কি ছিল আপু? রহিমা, রহিমা। আচ্ছা, এখানে জয়া রহিমা। আচ্ছা আচ্ছা, বুঝতেছি না রহিমা কেন আপু। আমার দুইটা দিলাম আসতেছে। ঠিক আন্টি। আছে আপু। আচ্ছা, এখানে লাইলা ইসলাম আপু তো আমাদের সাথে আজকে নতুন। জি, লাইলা আপু কোত্থেকে বলছেন? খ খ খ খ ক বা- আরে আম্মু, জি, লাইলা আপু কি শুনতে পাচ্ছেন? আমি এই অবস্থা ইমাম কথা কো আরে কথা কমিটির লোকে আমি কথা কই দেখছো লাইলা আর ইসলাম চল আপু। চল আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরে আমরা তাহলে ডাক্তারছে কেমন করে। আহ, আচ্ছা, জাহারাত আপু, আপনাকে আমার নাম্বারটা কি আরেকবার বলবো? জাহারাত পারভিন আপু, আপনাকে কি না আমার নাম্বারটা, না, আপনার নাম্বার আমার কাছে আপনার নাম্বার আমি তো সেদিন নিছিলাম, কিন্তু আমি আসলে ভুলে গেছিলাম। না আপু যাই হোক, যে ভুললে কোনো হবে না, কারণে নক দিয়ে দেন, আরে আপনাদেরকে এখন আমি কি এই এ- এই যে সময় এখন যে আপনার সাথে চলতেছে এখন দেবো। হ্যাঁ, এখন দেন আপু, কারণ পরে আবার ভুলে যাবেন। কারণ আপনাদেরকে আচ্ছা, ঠিক আছে। সিস্টেমে আনার জন্য তো এত কিছু করলাম আপু। দিয়ে রাখেন, এখনই নক দিয়ে না, রাখেন। আসলে কি আমার হচ্ছে কি একটু পার্সোনাল মানে কলেজে হচ্ছে পরীক্ষা চলতেছে, তো আমার প্রশ্ন করতে হচ্ছে আমি তাহলে কারো ঠিক আছে আপু, থাকতে পেশাও চলবে, বাসাও চলতে হবে, সব আর কি পেশা। এই যে মনে করেন আমি আমিও কিন্তু বাসা ঠিক আচ্ছা করে আমি এখন পেশাতে এখন বসছি, বাসার কাজ শেষ করে। এখানে আছে সুপ্তি ইসলাম আপু। সুপ্তি আপু তো আমাদের সাথে আজকে প্রথম, কিন্তু আপু আমাদের কোর্স নিয়েছেন। সুপ্তি আপু, আসসালামু জি আপু, আলাইকুম। যাবতীয় চেষ্টা করতেছি। আমার আপু কি ভিডিও গুলো হয়তো বা দেখতেছেন? অনলাইনে নেটে গ্রামে তো একটু সমস্যা হইতেছে, যে ক্লাস করতে পারি না আমি ঠিক মতো। তো আপনি আমাকে জি নক দিয়ে, জি। আমাদের আহ, এগুলোতে রেকর্ড করা থাকে, আমার আমাদের। বাচ্চার তেমন সমস্যা নেই, বাচ্চা খুব ছোট তো, এই জন্য আর কি ক্লাস করাই করে আমি করতে পারতেছি না। আয়াত আচ্ছা, না আপু, আয়াত ওই যে আপনি এই সমস্যা দেখো। নাই, গ্রামে থাকলেও সমস্যা নাই।
জাস্ট হচ্ছে কোথাও কিছু মিস করলে ক্লাস একটু নক দিয়ে রাখেন, নক দিলে আমি একটা ভিডিও লিঙ্ক গুলো পাঠাই দেবো আর কি। হ্যাঁ, মানে হ্যাঁ, না আমি ক্লাস করার চেষ্টা করতেছি, অনলাইনে নেটের সমস্যা তো এই জন্য আর তেমন পারি না। আচ্ছা আচ্ছা, এগুলো ইউটিউবে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, পাবেন। আচ্ছা শান্তা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপা। আপু ভালো আছেন? এই তো আপা, আমি আপু আপনার আপনার মিটিং এর জন্য আপনার অপেক্ষা আপনার ব্যালেন্স বোর্ড পাঠিয়ে দিয়েছি, আজকে কুরিয়ারকে দিলাম। ওরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ওরা থ্যাংক তো ইউ। আপু কালকেও দিতে পারে, চিটাগাংয়ের ভিতর তো কালকেও দিতে পারে, কিন্তু অনেক সময় ওরা দেরি করলে পরশু অসুবিধা নয়, করতে বিকালে হবে। হলে অসুবিধা নয় আপা। বিকালে হলে আমি আসতে এসে আমার অফিস থেকে এসে আমার হাজবেন্ডকে বলছি তোমার নাম্বারটা দিছি, তুমি একটু বারবার চেক করো বা তোমাকে ফোন দিচ্ছে কিনা, এই এরকম তো ইয়ে ওরাও আসবে। নিছে আপু বলছে না, আমার 6টা। নাম্বারে ফোন আসে নাই। আচ্ছা তাহলে ওই আপনার মেসেজ পরে তারপর ওই যে আপনি ভয়েস পাঠাইছেন, আজ তাহলে কয়েকদিন লাগবে মনে হয়, আজকে কাল। কয়েকদিন মানে আপু আমার থেকে নিছে ওরা সন্ধ্যা 6টা বাজে আজকে, তো ও 6টা আচ্ছা বাজে আচ্ছা, নিছে তাহলে ওরা। কালকে পাবে। হ্যাঁ কালকেও দিতে পারে, এটা ওদের ইচ্ছার উপর আর কি, অনেক সময় তো একদিন দেরি করে। আচ্ছা এখানে ঠিক আমাদের আছে। সাথে আর নতুন কে আছেন? যা আমিনুল হক। আচ্ছা আসসালামু আলাইকুম আমিনুল হক ভাই। এম একজন দেখা যাচ্ছে, এম, এমটা কে? আস- আচ্ছা, আসসালামু আলাইকুম। জি জাহাদ আপু। জহরাত পারবেন, জি আপু। তো আপনাকে নক দিছি দেখেন। আচ্ছা ঠিক আছে আপু, দেখলাম দেখলাম আপু। আচ্ছা আচ্ছা ঠিক এখানে আছে। যারা নতুন এসেছেন, আমি আরেকটু রিপিট করে দিচ্ছি, যেহেতু এখানে কয়েকজন নতুন জয়েন করছেন। একজন দেখা যাচ্ছে এম, আসলে আপনার নাম ঠিক করলে ভালো হবে, আর একজন হচ্ছে আমিনুল আমিনুল হক। হ্যাঁ, আহ আমরা আসলে ক্লাসটা শুরু করে দেই। আজকে ক্লাসটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, আমি আবারও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি যখন বলবো তখন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে একটা নক করে রাখবেন, কারণ নাম্বার আমার কাছে নাই। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি তাহলে আমরা ক্লাসে ঢুকে যাই। আসলে আজকের আমাদের বিষয়টা ছিল অনেক বেশি সেনসিটিভ আর কি, যার কারণে সবার এটা একটা আগ্রহ আছে ক্লাসটা। কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখেন, আপনারা আপনাদের নিজেদেরকে একটু মিউট কাইন্ডলি। হ্যাঁ এই সবাই একটু আনমিউট করে থাকলে মানে কথাগুলো বলতে আমার জন্য একটু সুবিধা হয় আর কি। আচ্ছা আসলে আজকে আমরা কিন্তু কিছুদিন আগে একটা ক্লাস নিয়েছিলাম, যেটা অনেকে করেছেন আবার অনেকে মিস করেছেন। বিষয় ক্লাসটা ছিল সেন্সরি প্রবলেমের উপরে। তো সেন্সরি প্রবলেমের আজকে আমরা যে প্রবলেমগুলোর কথা বলছি, সে প্রবলেমগুলো কিন্তু সেন্সরি প্রবলেম যাদের হয় তাদেরই কিন্তু এই প্রবলেমগুলো আসে। মানে আপনার আমি তো যেহেতু হেডিং এ দিয়ে দিয়েছি প্রবলেমগুলো কি কি নিয়ে আজকে আমরা কথা বলবো, এগুলো কিন্তু সেন্সরি প্রবলেমের কথা। তো সেন্সরি প্রবলেম হলে কিন্তু আজকে আমি সেন্সরি প্রবলেম কথাটা বললাম না আর কি, ওটা না বলে ওই প্রবলেমগুলোর নাম বলেছি। প্রবলেমগুলোর নাম বললে আপনাদের জন্য সুবিধা কেন, আপনারা মনে করেন বাচ্চাদেরকে নিয়ে এই প্রবলেমগুলো কঠিন ভাবে ফেস করতেছেন, এগুলো না পারতেছেন কন্ট্রোল করতে, না পারতেছেন সমাধান করতে, মানে একটা হিজিবিজি অবস্থা। তো আমি এই জন্য প্রবলেমগুলোর নামই আজকে আমি হেডিং দিয়ে দিলাম। যেমন বাচ্চা মারে, সবাইকে মারে, বাচ্চা থুতু দেয়, সবাইকে ধাক্কা দেয়, খামচি দেয়, তারপরে আরো আছে কিন্তু মাথায় আঘাত করে, দেয়ালে দেয়ালে বাড়ি দেয়, হয় না? সব এভাবে এই বিষয়গুলো তো আপনাদের হচ্ছে। তো আরো কিছু আছে, লাথি মারে, ঘুষি মারে, অর্থাৎ যত মারামারি, থুতু দেওয়া, খামচি দেওয়া, কাপড় চিপিয়ে খাওয়া, এগুলো সবগুলো হচ্ছে এই প্রবলেমগুলো নিয়ে আজকে বলছি। এই প্রবলেম সবগুলো কিন্তু আসলে সেন্সরি প্রবলেম। তো এখন এই প্রবলেমগুলোর সমাধান যখন আসলে খুঁজতে যাই, আপনারাও হয়তো বলেন, স্বাভাবিকভাবে সব জায়গায় বলে যে থেরাপি, অকুপেশন থেরাপিস্টের কাছে যাও। প্রথম কথাই এই কথাটা বলে কি, অকুপেশন থেরাপিস্টের কাছে যাও। আচ্ছা, তো এখন আমরা অকুপেশনাল থেরাপিস্টের কাছে যাব, কোনো সমস্যা নাই। আমাদের কাছে যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে আমরা ঘরে বসে বাচ্চাকে ম্যানেজ করব। এখন কিভাবে করব, আমাদের কাছে তো শিক্ষা নাই।
আমরা তো এই বাচ্চার এই প্রবলেমগুলো নিয়ে কখনো দেখি নাই আগে, তাহলে আমরা কিভাবে ঘরে বসে ম্যানেজ করব? তাহলে আমাকে ঘরে বসে ম্যানেজ করতে হলে আমাকে শিখতে হবে। কার থেকে শিখবো? সেটা আপনি যে কোনো কোথাও থেকে শিখতে পারেন। এই যে থেরাপিস্টের কথা বলে, আপনি যখন থেরাপিস্টের কাছে বাচ্চাকে নিয়ে যাবেন, তখন আপনি থেরাপিস্ট থেকে কি কি থেরাপি দিচ্ছে উনি সেটা দেখতে হবে। কারণ অনেক সময় দেখতে দেয়, অনেক সময় দেখতে দেয় না ওনারা। এটা যাই হোক, এটা এক একজন এক এক রকম বলে। তো এই যেভাবে হোক ওনাদের কাছ থেকে শিখে ফেলতে হবে, এবং বাসায় এসে এগুলো একই রকম কাজগুলো প্রতিদিন রুটিন করে করে, যে রুটিনের কথা আমি প্রতিদিন বলতেছি, সে রুটিন করে করে কাজগুলো করতে হবে। এখন কথা হচ্ছে, অনেক বাচ্চারা কিন্তু আহ অটিজম হয় না, কিন্তু দুষ্ট হয়। এখন কি আমরা কি সব বাচ্চাকে ধরে ধরে থেরাপি দিব? মানে অর্থাৎ নর্মাল বাচ্চারাও তো দুষ্টামি করতেছে, এই ধরনের কাজগুলো করে। এখন সে কি নর্মালি করতেছে, নাকি সে সেন্সরি প্রবলেমের জন্য করতেছে, নাকি অন্য কোনো প্রবলেমের জন্য করতেছে, এই জিনিসটাই বোঝাটা হচ্ছে আমাদের নলেজের ব্যাপার। এই নলেজটাই আমাদেরকে বুঝতে হবে আসলে সে এটা কেন করতেছে। কারণ আমাদের একটা নর্মাল বাচ্চা, যার কোনো অটিজম নাই, এডিএসডি নাই, কিচ্ছু নাই, সে থুতু দিচ্ছে, বাচ্চা মারতেছে। এখন সে এটা অনেক কারণে মারতে পারে, তার বিভিন্ন কারণে মেজাজ খারাপ হইতেই পারে। এখন এটার জন্য তো আমি থেরাপি খুঁজতে যাব না। প্রথমে প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা তাকে বুঝাই, বাবা এটা করে বোঝাতে না। চেষ্টা করি। জি জি, মা এটা জি। করে না। প্রথমে তো আমরা থেরাপিতে যাই না, থেরাপি হচ্ছে লাস্ট চিকিৎসা। না না। তো প্রথমে আমরা বলি যে বাবা এটা করে না, মা এটা করে না, এটা ছি ছি, এটা সুন্দর না, এবার বিভিন্ন কথাবার্তা আমরা বলি। তো আমি এই কথাটা এই জন্যই বললাম, আমরা প্রথমে যখন আপনার একজন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা, বা অটিজম হোক বা এডিএসডি হোক বা হোয়াট এভার যেটাই হোক, তাকেও তাকেও আমরা প্রথমে বাসায় ট্রাই করব। কারণ আমি মনে করি, আমি না, এটা আমি মনে করি না, এটা অনেকেই মনে করেন, বিশেষ করে আমাদের দেশের যারা বিশেষজ্ঞ ওনারা কিন্তু এই কথাটা কম বলেন। এটা আমি যে কথাটা বলতে চাচ্ছি, এটা কিন্তু আমরা উন্নত বিশ্বে কথা এই ধরনের কথাটা পাই। প্যারেন্টস ইজ দ্য প্যারেন্টস মেথড ইজ দ্য বেস্ট মেথড। যতই আপনি থেরাপি শিখে আসেন না কেন, যতই আপনি কৌশল শিখে আসেন না কেন, যতই আমিও এত কথা বলতেছি, কিন্তু আমার কথা কিন্তু কথা না। আপনি আপনার কথাই কথা। প্যারেন্টস মেথড ইজ দ্য বেস্ট মেথড। আপনার বাচ্চাটা কি কারণে সে এরকম হাইপার হয়ে দুষ্টামি করতেছে, সেটা কিন্তু প্রথমে তার মেজাজটা কিন্তু আপনি বুঝবেন। সে কি কোনো কিছু চাচ্ছে, বা সে কি কোনো কারণে মন খারাপ করছে, সে কি কোনো কারণে হতাশ হয়েছে, আপনার বাচ্চাটার রোগটা কিন্তু প্রথমে আপনি আন্দাজ করতে পারবেন। হয়তো আপনি সমাধান করতে পারবেন না, ওটা অন্য বিষয়। এই জন্য তখন আপনি তাকে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কৌশল দিয়ে, আপনি তার বাবা বা ফ্যামিলির অন্যরা কি করে, তাকে কিন্তু প্রথমে ম্যানেজ করার বিভিন্ন চেষ্টা করে, খেলনা কিনে দেয়, আদর করে, অনেক কিছু করে। তো এই জন্য আমি বলি প্যারেন্টস মেথড ইজ দ্য বেস্ট মেথড। এরপরে আপনি নতুন করে কিছু শেখার প্রয়োজন হলে অবশ্যই তখন শিখতে হবে, তখনই আসে শিখার প্রশ্নটা। তা এখন এই যে মনে করেন মারে, বাচ্চা থুতু দেয়, বাচ্চা ধাক্কা দেয়, বাচ্চা খামচি দেয়, মাথায় আঘাত করে, এই যে করে, এগুলা কেন করে? আমাদেরকে প্রথমে কারণটা খুঁজে বের করতে হবে গভীরভাবে। কারণটা হতে পারে, কয়েকটা কারণ হতে পারে। এটা হচ্ছে আমার মতামত, আরো অনেক বিশেষজ্ঞের মতামত আছে, এগুলো আপনারা সার্চ করবেন, পড়াশোনা করবেন অবশ্যই। তা আমার মতে প্রথম হচ্ছে এই ধরনের কারণ, মানে প্রবলেম গুলো করার কয়েকটা কারণ থাকতে পারে। প্রথমত সেটা সেন্সরি প্রবলেম হতে পারে। এটা তো আমি প্রথম থেকেই বলে আসতেছি। আমি কিন্তু আমার ক্লাসের শুরুতে বলেছি, আসলে আমরা যে ক্লাসটা এখন করতেছি এটা কিন্তু সেন্সরি প্রবলেমের ক্লাসই। হয়তো আমি উল্টা করে শুরু করেছি। আগে আমরা যখন ক্লাস করেছিলাম সেন্সরি প্রবলেম হেডিং দিয়েছিলাম, আর আজকে হচ্ছে প্রবলেম গুলো ধরে তারপরে প্রবলেমের নামটা বলছি। একটু উল্টা করে শুরু করলাম আজকে। তো সেন্সরি প্রবলেম গুলো কি, এটা আমাদেরকে বুঝতে হবে। কখনো কখনো বাচ্চাদের যে সেন্সরি ইস্যুতে দেখা যায় কিছু না কিছু সে ফেস করতেছে, মানে সে অনেক কিছু, তার একটা নিডস তৈরি হয়, মানে তার শরীরে, তার অর্থাৎ এটা অনুভূতিতে আমি বলতে চাচ্ছি। বাচ্চাদের, আমাদের সবারই তো একটা অনুভূতি আছে, তাই না? তো এখন অনেকে কিন্তু অনেক কিছু নিতে পারে না, অনেকে সাউন্ড সহ্য করতে পারে না,
অনেকে দেখা যাচ্ছে, অনেক বাচ্চারা দেখবেন ড্রিল মেশিনের শব্দ সহ্য করতে পারে না, মোবাইলের আওয়াজ সহ্য করতে পারে না। তারপরে মানে এক একজনের এক একটা টপিক বিষয়ে অ্যালার্জি থাকে। তো এখানে যখন সেন্সরি ইস্যুটা হচ্ছে সেই জিনিস, যখন আমাদের অনুভূতিতে, অর্থাৎ বাচ্চার অনুভূতিতে যখন কোথাও সে কোনো কিছুর নিডস ফিল করে, ওই নিডসটা সে পাচ্ছে না, তখনই সে মানে যখন সে বুঝাতে পারছে না তার নিডসটা কি, সে বুঝাতে পারছে না, তখনই সে মানে অস্বাভাবিক আচরণ করতেছে। কারণ সে যে পরিবেশে বাস করতেছে, যে পরিবেশে সে আছে, সেই পরিবেশের মানুষগুলো তার অনুভূতির ভাষাটা বুঝতে পারছে না। যেমন বাচ্চা কামড় দিতে চায়, আমরা একটা একটা স্পেসিফিক প্রবলেমে আসি। কামড় কামড় দিতে চায়। এখন সে কেন কামড় দিতে চায়, এই কারণটা কি আমরা কখনো খুঁজে দেখেছি? এখন অনেকের কিন্তু দাঁত শিরশির করে, এটা কিন্তু হয় কিনা জানি না, আপনাদের বাচ্চাদের দাঁত শিরশির করে অনেকের। এখন এই দাঁত শিরশির করাটা সে ম্যানেজ করতে পারতেছে না ভাই, তখন সে চায় কোথাও না কোথাও কামড় দিয়ে তার ওই দাঁতের শিরশির করার যন্ত্রণাটা সে সেভ করতে চায়। তো এই এই ধরনের ক্ষেত্রে যখন বাচ্চা মনে করেন এই যে মনে করেন অনেকে বলে না, আমি বাইরে নিয়ে গেছি, সে মারে, সবাইকে ধরে ধরে মারে, থুতু দিয়ে দেয়। এখন হতে পারে সে বাইরের পরিবেশে যখন যায়, সেই পরিবেশটা তার জন্য সে মানে একটু ইনসিকিউর ফিল করতেছে। সে যেহেতু বাসায় সে থাকে, তার নিজের পরিবেশে, তার নিজের পরিমণ্ডলে, চেনা পরিবেশ। বাইরে যখন সে অচেনা পরিবেশে যাচ্ছে, তখন সে অচেনা পরিবেশটা তার কাছে, সে অচেনা পরিবেশে সে কিভাবে নিজেকে প্রেজেন্টেবল করবে সেটা সে বুঝতে পারছে না। তখন তার ভিতরে একটা রাগ তৈরি হয় বা ক্ষোভ তৈরি হয়, বাবা মায়ের উপর হতে পারে সেটা, অথবা বাইরে যাকে দেখতেছে তার উপর তার একটা চাপা মানে রাগ চলে আসতে পারে। তখন সে রাগটা নিয়ন্ত্রণ করার জন্য বা ক্ষোভটা নিয়ন্ত্রণ করার জন্য, অথবা সে পরিবেশটা সে মানে মানানসই করে তোলার জন্য, তার জন্য সে ওই পরিবেশটা সে সার্ভাইভ করার জন্য ওই তাৎক্ষণিকভাবে সে থুতু মেরে দিচ্ছে, তাৎক্ষণিকভাবে সে ধাক্কা দিয়ে দিচ্ছে, এটাও হতে পারে। এখন এখানে দুইটা কারণ বলেছি আমি, একটা বলেছি সেন্সরি ইস্যু, আর একটা বলেছি হচ্ছে তার মানসিক কারণ। সে হয়তো পরিবেশটা নিতে পারতেছে না, অপরিচিত পরিবেশ। আমি এখানে দুইটা কারণ বলেছি। তো এই জন্য বাচ্চাদের ভিতর যখন হতাশা তৈরি হয়, অভিমান তৈরি হয়, রাগ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, ওইসব কারণেও কিন্তু সে এই আচরণগুলো করতে পারে। অথবা তার সেন্সরি নিডস এর কারণে তার কোথাও নিডস তৈরি হচ্ছে। যেমন যে দাঁত কামড় দেয়, এই কামড় দেওয়ার জন্য কিন্তু অনেকে বলে যে বাচ্চাকে চুইংগাম দিতে। আপনাদেরকে কেউ বলেছে কিনা জানি না, এটা চুইংগাম দিতে বলে। তা আপনি যখন তাকে বিভিন্ন কালারের চুইংগাম কিনে দিবেন, চুইংগামটা তাকে চাবাতে চাবাতে বলবেন, বা ওইটা চুইংগাম মুখে দিয়ে কিন্তু অনেক বাবা মায়েরা কিন্তু বাইরে নিয়ে যায়। এখানে কারো কি কামড়ের সমস্যা আছে? কারো কামড় দেয় এরকম? কারো নাই না? ম্যাডাম আমার বাচ্চা যে বললাম না বেশি খুব, ওর হাতে ও কামড় দেয়, ও অন্য কাউকে কামড় দেয় না। আচ্ছা আচ্ছা, এটা আপনি কিভাবে ম্যানেজ করতেছেন আপু? আগে অনেক বেশি করতো, এখন আর বেশি করে না, এখন অল্প করে। আপনাকে মানে কি এখন বুঝে যে ও মানে ব্যথা, আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে মানে অনেক কামড় সময় দিতে করে। অনেক আপু, সময় চুইং গাম দিলে কেউ চুইং গাম খেয়ে ফেলে, তাহলে তো সমস্যা। ওটা কি নেবা? আপু এটা তো মনে করেন ধরেন আপনার বাচ্চা খেয়ে ফেলতেছে, হয়তো অন্যের বাচ্চা নাও খেতে পারে। যেমন ওই যে অনেকে বলে যে দাঁতে যদি শিরশির করে কোনো কারণে, এটার কারণে যদি সে কামড় দিতে চায়, দাঁতের মধ্যে টিস্যু দিয়ে চাপ দিতে বলে। আমি এটা এটা আমি শুনেছি একজন ইন্ডিয়ার আম্রপালি, নাম শুনেছেন কিনা জানি না, ওনার একটা ওয়ার্কশপে আমি ছিলাম। উনি অকুপেশন থেরাপিস্ট, দিল্লি থেকে আসছিল বাংলাদেশে। দাঁতে বলা হচ্ছে দাঁতে চাপ দিতে বলে, চাপ দিয়ে টিস্যু দিয়ে দিয়ে চাপ দিতে বলে। তো এই ধরনের আসলে মানে এটা হচ্ছে আমাদের নিজস্ব চেষ্টা। আচ্ছা, এরপরে আচ্ছা, আমরা তো আরেকটা কারণ হতে পারে। আমরা তো এখানে দুটা কারণ বলেছি, একটা হচ্ছে তার সেন্সরি ইস্যু, আর একটা হচ্ছে তার তার রাগ ক্ষোভ অভিমান আসতে পারে। আরেকটা হচ্ছে অ্যাটেনশন সিকার।
কতগুলো বাচ্চা আছে কোনো কারণ ছাড়াই সে মানে আপনার মনোযোগটা মানে সিক করতেছে, মানে সে অ্যাটেনশন চাচ্ছে আপনার, মানে অর্থাৎ সে কাউকে ঠাস করে মারবে, তখন আপনি কি বলবেন? বাবা এটা করে না, এটা এটা পচা কাজ, এই কথাগুলো আপনি বলবেন। সেটা চাই, মানে সে একটা আদর চাচ্ছে, কোনো কারণ ছাড়া সে আপনার কাছ থেকে মানে আপনার অ্যাটেনশন চাচ্ছে, এটাও হতে পারে। তো এখন আমরা আজকে একটা কেস আমার বাচ্চা স্টাডি বলে বলবো আপনাদের সাথে। জি আপু, আপু কি কিছু বলেছেন? সুপ্তি আপু। আমি বলছিলাম সুপ্তি ইসলাম এটা আমার বাচ্চাও করে, মানে শুধু কাজ ছাড়া অন্য বাচ্চাদের মারে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় মানে সে মানে নিজেকে একটু দেখানোর জন্য, নিজেকে মানে এটা আমি আমি একটা নেতা বা আমি একটা কিছু, এটা বোঝানোর জন্য হলেও কিন্তু কাজটা করে বাচ্চারা। তো এই জন্য বাচ্চাদের সেন্সটা বুঝতে হলে হয়তো আপনি বুঝবেন মা হিসেবে, যদি আপনি বুঝতে অপারগ তখনই অবশ্যই আমরা থেরাপিস্টের কাছে যাব, অকুপেশন থেরাপিস্টের কাছে। কিন্তু প্রথমে কিন্তু আমরা চেষ্টা করে ফেলছি। ম্যাডাম, আমার বাসায় তো জি আপু। ম্যাডাম, আমার বাসায় কোনো গেস্ট আসলে আমার বাচ্চা অতিরিক্ত করে, মানে আমার বাসায় তো কেউ নাই, আমি আর ও, কিন্তু এর মধ্যে মানে কোনো গেস্ট আসলে ও মানে হ্যাঁ রে, লাথি মারে, থাপ্পড় মারে, মানে বেশি করে তখন। আপু এই হাইপারটা ক্ষেত্রে একবার আমরা অতিরিক্ত। এই ক্ষেত্রে আপু আমরা কি কি করতে পারি ওইটাতে আসতেছি আমি। তার আগে আমি একটু জাস্ট কেন করে যে ওই কারণটা একটু ব্যাখ্যা করলাম। এখন কি কি করতে পারি আমরা, এটা হচ্ছে আমাদের আলোচনা। আমি থেরাপিস্ট না, আমরা এখানে কেউ থেরাপিস্ট না, আমরা হচ্ছে ইনফরমেশন শেয়ার করতেছি, ঠিক আছে আপু? কিন্তু আমি এটাই বলবো, যখন আমাদের এই যে আমি এখন যা বলবো এগুলো যদি আপনি সাকসেস না হন, আপনার যদি একটাও কাজে না আসে, তখন আপনাকে অবশ্যই একজন অকুপেশন থেরাপিস্টের কাছে যেতে হবে। এখন অকুপেশন থেরাপিস্টরা কি কি কাজ করেন সেটাও আমি দেখাবো, মানে ওনারা কি করেন সেটা অবশ্যই আমি সেটা ওনাদের মতো করে বলবো না, জাস্ট ওনারা কিছু ইউজ করেন ইনস্ট্রুমেন্ট বা কিছু কাজ দেন, ওইটাই আমি আপনাদেরকে একটু হাতে কলমে আজকে দেখানোর চেষ্টা করব। মানে কি আমিও দেখাবো না, আমি জাস্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টটা শো করবো এই আর কি। আচ্ছা এখন আমরা আর একটা আম, কিছু আমরা একটা এই বিষয়টা জাস্ট হচ্ছে কেন করে, এটার একটা সোশ্যাল একটা ফ্যাক্টর আর কি, সোশ্যাল একটা ফ্যাক্টর আমি জাস্ট হচ্ছে শেয়ার করি আপনাদের সাথে। সোশ্যাল ফ্যাক্টরটা হচ্ছে মানে টোটালি যেটা হচ্ছে একেবারে আমাদের বইয়ের ভাষায় যা বলতে হয়, আমি একটু শেয়ার করি একটা কথা, একজন ডক্টরের কথা এটা। আসলে এই সেন্সরি ইস্যুটা কিন্তু আসলে জটিল। আচ্ছা আমার নেটটা একটু অন হতে সময় লাগতেছে, আমি বলবো। আচ্ছা এখন আমরা কি করতে পারি, আমাদের ধরেন এই যে আপনি বললেন না গেস্ট আসে, সে তখন আরে বাড়িয়ে দেয়, কি করতে পারি? যেমন আমরা সোশ্যাল স্টোরি ইউজ করতে পারি। আমরা কি সোশ্যাল স্টোরি কেউ ইউজ করি? আপনারা কি সোশ্যাল স্টোরি ইউজ করেছেন কেউ? সোশ্যাল স্টোরি কে কে ফলো করেন? একটু বুঝিয়ে বলেন না আচ্ছা ম্যাডাম। আপনি বুঝেন নাই, এখানে কয়েকজন আছেন আমাদের কোর্স নিয়েছেন, হাসিনা মমতাজ আপু, সুপ্তি আপু, তারপরে বেশ কয়েকজন আপু আছেন যারা হচ্ছে আমাদের কোর্সটা নিয়েছেন। আমাদের কিন্তু অটিজম ম্যানেজমেন্ট কোর্সে আমরা সোশ্যাল স্টোরি নিয়ে কিন্তু বলেছি। আচ্ছা সোশ্যাল স্টোরিটা হচ্ছে আপনি তাকে যেটি করাতে চাচ্ছেন সেটি ছবি আকারে বাসায় লিখে লিখে তৈরি করবেন, অথবা যে কাজটি তাকে আপনি নিষেধ করতে চাচ্ছেন সেটা আপনি মুখে বলার সত্ত্বেও সে বুঝতে চাচ্ছে না, আপনি তাকে বুঝাতে পারছেন না, তার আচরণটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে, তখন আমরা সোশ্যাল স্টোরির সাহায্য নিই। এটা আপনি একটা খাতার মধ্যে ছবি, যে কাজটি করাতে চাচ্ছেন তার ছবি বসাবেন, সেখানে লিখবেন যে আমি এখন যেমন আপু বলে না গেস্ট আসলে ওনার বাচ্চা আরো বেশি করে, তখন বলতে হবে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, গেস্টের ছবি বসাবেন, যে কোনো একটা ছবি আর কি, কিছু মানুষের ছবি। আজকে আমাদের গেস্ট আসবে, গেস্ট আসার পর তখন আপনি তাকে কি করাবেন, গেস্ট যখন আসবে তখন সে কি কি করতে হবে সেটা আপনি তাকে বলতে হবে, অথবা সে কি কি করবে না ওইটা তাকে বলতে হবে, আমরা এই কাজটা করব না।
এটা তাকে আপনি এটা সোশ্যাল স্টোরিতে ছবি সহ লিখে লিখে বোঝাতে হবে, এটাকে বলে সোশ্যাল স্টোরি এক কথায়। আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, ওই যে রুটিন, আমি আবারও রুটিনের কথা বলছি, বারবার বলি, প্রতিদিন বলবো। আপনি যখন রুটিনের মধ্যে তার জন্য প্রত্যেকটা মোমেন্টের কাজ তৈরি করে দিবেন, তার ছবি সহ তার কাজ সহ, তখন কিন্তু সেগুলো করার টাইম পাবে না নর্মালি। এখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, এভাবে যখন তাকে আপনি রুটিনের মধ্যে এনে যখন কাজ করাতেই থাকবেন, আস্তে আস্তে কি সে বাচ্চাটা ম্যানেজ হয় না? এই যে আপু বললেন, প্রীতি আপু, ওনার বাচ্চা আগে আগে করতো, এখন কমে আসছে। আপু আপু ওটা জি, হবে, রুটিনে থাকলে অবশ্যই হবে। হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছি। তো এটা এই জন্য আমি রুটিনের কথা আজকেও আবার বললাম। তারপর আরেকটা হচ্ছে ব্যায়াম। বাচ্চাকে অবশ্যই ব্যায়াম করাতে হবে, শারীরিক পরিশ্রম করাতে হবে। এই বাচ্চাগুলো মানে ওই যে যারা এগুলো করে আর কি, তারা শারীরিক পরিশ্রম করতেছে না, আদরে আদরে থাকতেছে, এই জন্য তারা এগুলো করে বেড়াচ্ছে। তাকে আপনি ব্যায়াম করান, প্রতিদিন একদম 20 থেকে 30 মিনিট সকাল বিকাল তাকে ব্যায়াম করান, শারীরিক পরিশ্রম দেন। তারপর বাসায় কাজ করান, আপনার কাজের সাথে যুক্ত করেন, অর্থাৎ সেইগুলো আস্তে আস্তে তাকে ভুলাতে হবে তো। তারপরে হচ্ছে আই হ্যান্ড কোঅর্ডিনেশন। যেটা থেরাপিস্টরা বলে, থেরাপিস্টদের ভাষা এটা, আই হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ। আই হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ মানে কি? চোখ এবং হাত, চোখ এবং হাত দুটো একসাথে কাজ করবে। যেমন তাকে আপনি বললেন যে তুমি আমাকে কি বলবেন, তাকে একটা কাজ দিলেন আর কি, তাকে এমন একটা কাজ দিলেন যেখানে তার চোখও কাজ করবে, তার হাতও কাজ করবে। যেমন আমি একটা দেখাই, এই যে এটা হচ্ছে একটা পাজেল, হ্যাঁ। এগুলো থেরাপিস্টরা, এগুলো ব্রেন ডেভেলপমেন্টের কাজ, এই কাজগুলো দেন। তাকে আপনি বললেন যে তুমি এই পাজলটা মিলাও, এই যে এটা বেগুন, বেগুন, সে বেগুনে মনোযোগ দিবে, এটা বসাবে। এটা ভুট্টা, ভুট্টা বসাবে। এটা হচ্ছে কি, গাজর, গাজর বসাবে। এগুলো যখন সে বসাবে, আমি কি আপনারা কি ম্যাডাম দেখতে পাচ্ছেন? দিলে আমার কাছে ফেলে দেয়। না, আপনাকে টেস্ট করতে হবে আপু, ম্যাডাম এগুলো না আপনাকে আপু টেস্ট করতে হবে। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ও না হবে। পাজল গুলো আমার একটু দেখাবেন, অনেক দিয়েছি, অনেকবারই দিয়েছি, ট্রাই করছি দিয়ার। ম্যাচিং তো গুলো, হ্যাঁ আচ্ছা, দেখা হয় যাচ্ছে? না। জি এখন দেখা জি যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, জি জি। এই যে মনে করেন, এই যে মিলানো, এই যেটা মনে করেন বেগুন, হ্যাঁ, সেটা বসাবে। এটা চোখ এবং হাতের কাজ না? একসাথে চোখ এবং হাতের কাজ চলতেছে, এগুলোকে বলা হচ্ছে আই হ্যান্ড কোঅর্ডিনেশন। যে কোনো কাজ আর কি, এটা আমি উদাহরণস্বরূপ দেখালাম। এখন আপনার বাচ্চা কোনটাতে কাজ করবে ভালো, এটা তো আপনাকে বুঝতে হবে, একটা, দুইটা, তিনটা ভাবে দিতে হবে, হ্যাঁ। আর এক এক বাচ্চার সাথে যে তো আমি এক এক, জি আপু, ও মিলায় না, এক এক বাচ্চার সাথে এক যে এক বাচ্চা মিলবে কালার না। মিলাইতে দিছি ও মিলায় না। হ্যাঁ, ও এটা করে না, তাহলে আপনাকে অন্য একটা কাজে যেতে হবে। ও কি পছন্দ করে ওটা খুঁজে বের করেন, ও যে কাজটা খুঁজে বের করে আপনাকে ওইটা খুঁজে বের করতে হবে, সে কি পছন্দ করে। কারণ আমরা আগেও বলছি, প্রথম দিন বলেছিলাম, বাচ্চাদের মনোযোগ বাড়াতে হলে তার পছন্দের কাজটি দিয়ে শুরু করতে হবে। ওই যে এক আপা বললেন না, ওনার বাচ্চা মারে, 17 বছরের বাচ্চা বোনদেরকে মারে, আমি তাহলে ওকে আপনি মার্শাল আর্ট শিখাতে দেন। সে সারাক্ষণ বাসায় মারামারি করার থেকে, সে 17 বছরের একটা ছেলে, সে ঘরে বসে বসে মারামারি করলে তো সুন্দর লাগে না। আমি বললাম যে তাকে আপনি মার্শাল আর্টে ভর্তি করাই দেন। আচ্ছা, এরপরে আমরা আসি, যেমন বলেছি বাসার কাজ। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমার আবিষ্কার, আমি জানি না এটা আপনারা কেউ করেছেন কিনা বা কেউ বলেছে কিনা। আচ্ছা, ও যখন বাইরে গেলে থুতু দেয়, ওকে কি মাস্ক পরে পরে নেওয়া যায় না তাৎক্ষণিক কিছুক্ষণের জন্য? মাস্ক তো রাখে না, মাস্ক রাখে না ম্যাডাম, মাস্ক খুলে ফেলে দেয়। না, এখন ধরেন মানুষের সামনে লজ্জা পেয়ে যায় বাবা মায়েরা, হ্যাঁ। তা আমি ভাবতেছি মাস্ক পরালে কি হয়, আর হাত দিয়ে যখন চিমটি কাটে তখন হাতে গ্লাভস পরাই দিয়ে যাব। তারপরে যখন ধাক্কা মারে, আমার কথা হচ্ছে যখন ধাক্কা মারবে তখন তাকে তার বাইরে যাওয়ার সময়, ওই যে মানুষের সামনে যখন যাবেন, 2 হাতে 2টা খেলনা দিয়ে রাখেন না, তার হাত 2টা বিজি করে রাখেন। বিজি করে রাখলে কি সে তখন ধাক্কা মারতে পারবে? মানে এগুলো হচ্ছে টেকনিক, মানে তাৎক্ষণিক টেকনিক আর কি। এইগুলো হচ্ছে আমাদের কথা। এরপরে আসেন, আহ
এরপর আসেন, যখন দেখা যাচ্ছে আসলে আউট অফ কন্ট্রোল, আমরা কিন্তু ওষুধের সাপোর্ট করি না, কারণ ওষুধ বাচ্চাদের ব্রেনের বিকাশকে নষ্ট করে। অনেক ডক্টররা যাওয়ার সাথে সাথে ওষুধ দিয়ে দেন, এই ওষুধের সাপোর্ট করি না। তবে হ্যাঁ কিছু কিছু প্রবলেমের জন্য ওষুধ দিতে হবে। এখন সে প্রবলেমটা আসলে ডাক্তার বুঝবে, আমরা বুঝবো না। আরেকজন বুঝবে, সেটা হচ্ছে আপনারা বুঝবেন, বাবা মা বুঝবেন। এখন আপনার বাচ্চা যদি শুধুই ওষুধ খেয়ে শুধুই ঘুমায় আর সবকিছু যদি তার ভালোই থাকে, তাহলে সে ওষুধ কেন খাবে? আপনি তাকে ঘুমাতে না দিয়ে এই রুটিনের কাজগুলো করান না, তার ব্রেনটা ডেভেলপ করবে। কিন্তু কিছু বাচ্চা আছে যারা আসলে আউট অফ কন্ট্রোল, মানে বাবা মায়েরা পারেই না, তখন দেখা যাচ্ছে মানে আসলে তখন সেক্ষেত্রে কেউ কেউ বলে থাকেন যে ওষুধে নিতে হবে, তখন ডাক্তারকে বলতে হবে। ওইটা হচ্ছে খুব স্পেশাল কেস। আচ্ছা, এখানে একটু বলে থাকি, আমাদের ভিডিও যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আবার 8 মিনিট পরে ঢুকতে দিবে আর কি, একই লিঙ্কে ঢুকবেন। আর কত মিনিট আছে বলতে পারছি না এখনো আমি, আচ্ছা আর 7 মিনিট আছে, আর 7 মিনিট পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, তখন আপনারা আবার ঢুকবেন 8 মিনিট পরে। আচ্ছা, আমি একটা কেস বলতে চাচ্ছি, আপু কেস স্টাডি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, হেমা আপু বলেন। আসসালামু আলাইকুম আপু। জি আপু। আপু আমি আপনাদের ওয়ার্কশপটা কখন হবে সেটা জানতে চাচ্ছিলাম, বা কি নিয়ে হবে একটু ডিটেলসে বলবেন, ওয়ার্কশপের ডিটেলস। আচ্ছা, আর ওয়ার্কশপটা আসলে, ওইটাতে পেমেন্ট কেমন আসতে পারে ওইটা একটু ডিটেলসে জানাবেন। আচ্ছা আচ্ছা একটু বলছি। আসলে ওয়ার্কশপ যেটা আমরা করতে বলেছি, আমরা একজন অকুপেশন থেরাপিস্টকে আনতে চাচ্ছি আমাদের ওয়ার্কশপে। এই যে আমরা এত কথা বলছি, আমাদের কাজগুলো আমরা ওই যে হাতে কলমে যাতে দেখান একজন থেরাপিস্ট, তাকে আনতে চাচ্ছি। তো সেটা আমরা 20 তারিখের পরেই করতে চাচ্ছি ইনশাল্লাহ। 2 হচ্ছে, এটা হচ্ছে এডিএইচডি ম্যানেজমেন্টের উপরে, হাইপার অ্যাক্টিভিটির উপরে আমরা এই ওয়ার্কশপটি করতে চাচ্ছি। পেমেন্টটা 500 বেশি হওয়ার কথা না, 500-600-র মধ্যে সীমাবদ্ধ থাকবে, 2 দিনের ওয়ার্কশপ আপু। তো এটা ওনার সাথে আমি আলাপ করব, আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে মিনিমাম একটা সংখ্যা হলে আমি ওনাকে জানাবো আর কি। এবং আমাদের এই ধরনের থেরাপি বিশেষজ্ঞ থেরাপিস্টদেরকে আমরা মাঝে মাঝে আনবো, যারা ইনস্ট্যান্ট আপনাদের বাচ্চাদের প্রবলেমগুলো হাতে কলমে সলভ করে দেওয়ার কৌশলগুলো দেখাবেন। জি আপু। আপু আপনি কি আর আচ্ছা কিছু বলবেন? ধন্যবাদ আপু। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, আমাকে একটু অটিজম ম্যানেজমেন্ট কোর্সের লিংকটা পাঠাবেন, আমি ওই আপনাদের কোর্সটা নিতে চাচ্ছিলাম আচ্ছা সেজন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, আমি আজকে ক্লাস শেষে আপনি আমাকে এটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন আর কি, হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাকে পাঠাবো। জি আপু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, আমাদের 5 মিনিট আছে, আমি 5 মিনিটে একটা জিনিস, একটা কেস আমি বলতে চাচ্ছি, কেস স্টাডি। আমি ভালো করে শুনি না, একটু লিভ নিয়ে গেছি তো। কি বলছিলেন এর আগে? হ্যাঁ আপু একটু, কি থেরাপিস্ট আসবে? আচ্ছা আমি একটু একটা মায়ের কথা আমি শেয়ার করতে চাচ্ছি, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, হেল্প প্লিজ, আমাকে কি বলছে এখানে, হেল্প প্লিজ। হ্যাঁ, বড় ছেলের অটিজম আছে, অনেক হাইপার, বড় ছেলের অটিজম আছে, অনেক হাইপার, সারাক্ষণ কান্নাকাটি, গোসল করতে চাই, সারাদিন 3-4 ঘন্টা বাথরুমে ভিজবে, ঘরের জিনিসপত্র তো ভেঙেই ফেলে, এত পরিমাণ চিল্লাচিল্লি করে যে ইদানিং আমার মাথা খুব যন্ত্রণা করে। বাচ্চা যদি শুধু একজন হতো তাহলে না হয় সারাক্ষণ বাহিরে ঘুরে সময় কাটাতাম। আমার 2 বছরের একটা মেয়ে প্লাস 22 দিন হলো আরো একটা ছেলে বাবু হয়েছে, 3টা বাচ্চাই সি সেকশনে হয়েছে। কিন্তু সত্যি বলতে কি, রেস্ট কি জিনিস তা আমি অবজারভেশন রুম থেকে বের হওয়ার পর থেকে আর দেখিনি। কাজের মানুষ ঘরের কাজ করে, কিন্তু বাচ্চাদের দেখাশোনা আমাকেই করতে হয়। নারায়ণ সাহাকে দেখাইছি, উনি কিছু ওষুধের নাম বলেছে, এই ওষুধের নামগুলো উনি কিছু ওষুধ দিয়েছেন, যখন খাওয়াই তখন ঘুমাই, কিন্তু ঘুম থেকে উঠে আবার আগের মতো হাইপার। দেখছেন, ওষুধ কাজ করতেছে না। আচ্ছা,
কিন্তু ইদানিং প্রবলেম হচ্ছে জিদ উঠলে নিউবর্ন বেবিকে খামচি মারতে চাই, সারাক্ষণ আতঙ্কে থাকি কখন খাট থেকে ফেলে দেয়। প্লিজ কেউ যদি অটিজম রিলেটেড কোনো মেডিসিন খাইয়ে বাচ্চার হাইপার কমিয়ে থাকেন আমাকে সাজেস্ট করুন। আরেকজন বলছে বাচ্চা কারো নিজেকে আঘাত করে, আমার বাচ্চা সারাদিন নিজের কানে মাথায় মারতেই থাকে, হাত বেঁধে রাখার অবস্থা। এরকম কয়েকটা কেস স্টাডি আছে। এখন এই কেসে এখানে কিছু কমেন্ট আসছে, আমি কমেন্ট গুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাচ্ছি। আমাদের আর 3 মিনিট সময় আছে। আবার যখন আমরা ঢুকবো আমি কে কি কমেন্ট দিল এগুলো একটু শোনাবো। শোনালে হবে কি, এখানে অনেকে অনেক সমাধানের কথা বলেছেন, কেউ কেউ ডক্টরের কথা বলেছেন, নাম বলেছেন, আপনাদের একটা অভিজ্ঞতা হবে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, জাস্ট যেহেতু আমাদের আপু 3 মিনিট কিছু কিছু সময় আছে। শোনালে ঠিক হবে। জি জি আপু কিছু বললেন? কিছু কিছু মানে ওদের ইয়েটা শুনাইলে একটু ভালো হয়। হ্যাঁ আমি শোনাবো আপু, 2 মিনিট আছে তো। আমি এখন না বলে একটা কাজ করি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি। আপনারা আমি একটা জিনিস দেখাই আজকে। মনে করেন আমি যে ব্যায়ামের কথা বললাম না, ব্যায়ামের জন্য আপনারা ইয়োগা ম্যাট ব্যবহার করবেন। এই যে বাচ্চাকে ইয়োগা ম্যাট দিলে হবে কি, বাচ্চা আপনার সে আনন্দ পাবে, আনন্দের সাথে ব্যায়ামটা করবে। তারপরে ওই যে ব্যায়াম কিভাবে ব্যায়াম করবেন ওটাই বলতে চাচ্ছি। তারপরে এই যে মনে করেন জিম বল, এই বলটা কি সবার বাসায় আছে? এই বলটা বাসায় রাখবেন সবাই। আছে। হ্যাঁ এই বল দিয়ে কিন্তু বাচ্চাকে অবশ্যই ব্যায়াম করাতে হবে। তারপর বাচ্চাকে সাঁতারে দিবেন, অবশ্যই সাঁতার কাটাবেন বাচ্চাকে। এরকম আরো কিছু জিনিস ছিল। এই যে এখানে মনে করেন আমি পাজেল গুলো, এই যে পাজেল গুলো ইউজ করতে দিবেন, এগুলো তো কমন সবাই দেন, তারপর আমি একটু দেখাচ্ছি আর কি। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা শেষ হবে 1 মিনিট পরে। যখন শেষ হবে আমরা অবশ্যই আবার জয়েন করব, তখন 8 মিনিট পরে। এখন এই জয়েন করার পরে আমরা কমেন্ট গুলো একটু শোনাবো আর কি। এখন এর মধ্যে কেউ কি কিছু বলবেন 1 মিনিটের মধ্যে? কারো কিছু বলার? ম্যাডাম এই আচ্ছা, বলটা আমার লাগবে তো। কে বলছেন আপু? ম্যাডাম এটা প্লেন ছাড়া যেটা ডট আছে, এই বলটার যেটা ডটটা কি আছে আপনাদের কাছে? ডটটা ভাইয়া আছে কিনা আমি জানি না, আমাদের আর কয়েকটা বল আছে এমনিতে। এটা আমাকে একটু জানতে হবে ভাইয়া। ওটা একটু ওটা দেখবেন। আমি ওই যে এটার চাইতে যেটা ডট সেটা একটু ভালো, এর চাইতে আচ্ছা ভালো, আচ্ছা, প্লেনের চাইতে না ডটটা এটা একটু তো ভালো। আমরা কয়েকটা কিনছি তো, এক একটা আছে আর কি। আচ্ছা ওটা আমি জেনে আপনাকে জানাবো ভাইয়া, আমি আসলে হ্যাঁ ওই বিষয়গুলো দেখি না তো। তা আমি এমনি এই বিষয়গুলো অর্থাৎ কমন জিনিসগুলো বাসায় রাখবেন। যেমন আজকে শান্তাপু ব্যালেন্স বোর্ড নিলেন, ব্যালেন্স বোর্ড পাঠিয়ে দিলাম আমি আজকে। এই কমন, এগুলো হচ্ছে কমন জিনিস, এগুলো আপনি বারবার থেরাপি দিতে গেলে অনেক পয়সা খরচ হবে আপনাদের। তার থেকে যদি বাসায় রাখেন, কারণ যদি ম্যাডাম বাচ্চার আপনার যে এরকম। জি ভাইয়া। যে পাজেল গুলো দেখালেন ওগুলো কি আপনাদের কাছ থেকে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে ভাইয়া, নেওয়া যে যাবে। পাজেল গুলো দেখালেন হ্যাঁ আমাদের নেওয়া বাসায় যাবে। কিছু আছে। আমি আপনাকে ছবি পাঠাবো ভাইয়া, ছবি পাঠালে আপনি দেখেন আর কি, নেওয়া যাবে, সমস্যা নেই। আপনি আপনি ছবি এবং খরচ সহ একটু আমাকে পাঠিয়ে দিন, তাহলে আমাকে আমার একটু জন্য ভাইয়া একটু জানতে বুঝতে হবে আর সহজ কি, হবে। আমি ওই সাইট গুলো দেখি না তো, এমনি আমাকে জেনে আমি আপনাকে জানাবো। আমি শুধু পড়াশোনা নিয়ে থাকি ভাইয়া, তাহলে সবগুলো জেনে দেখতে পাই না। জেনে আমাকে একটু জানাবেন। জি জি জি। আর আপনার ফুল অ্যাড্রেসটা লাগবে আর কি ভাইয়া। আচ্ছা এখানে আর কে আছেন?